ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার। ওয়ার্ক হচ্ছে তোমার ইট ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য component of force along the direction of displacement and the displacement of the body itself। ঠিক আছে, তার মানে মনে করো এই হচ্ছে একটা বডি, এই বডিটা উপর এই বরাবর ফোর্স অ্যাপ্লাই হয়েছে, বডিটা পয়েন্ট এ থেকে মুভ করতে করতে পয়েন্ট বিতে গেল, এই যে এখান থেকে মুভ করতে করতে পয়েন্ট বিতে গেল। এবার ডিসপ্লেসমেন্ট কী হবে, এই হচ্ছে ডিসপ্লেসমেন্ট এস, এইদিকে হবে এ থেকে বি এর দিকে, একদিকে এরো দাও, ঠিক আছে, দিস ইজ দ্য ডাইরেকশন অফ ডিসপ্লেসমেন্ট। ওকে, এবার কি বলেছে, প্রোডাক্ট অফ দ্য কম্পোনেন্ট অফ ফোর্স অ্যালং দ্য ডাইরেকশন অফ ডিসপ্লেসমেন্ট অ্যান্ড দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি ইটসেলফ। ফোর্স আর ডিসপ্লেসমেন্ট যদি একই দিকে থাকে তাহলে কম্পোনেন্ট নিতে হবে না, এখানে অ্যাঙ্গেল কত হচ্ছে 0 ডিগ্রি, ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তাহলে পুরো ফোর্সটাই হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্টের দিকে, কম্পোনেন্ট কি হবে এফ কস 0 ডিগ্রি। এফ কস 0 ডিগ্রি মানে কি, ফোর্সটা পুরোটাই আসবে এখানে, ঠিক আছে। তো এখান থেকে ওয়ার্ক কি হবে, ওয়ার্ক হবে এফ ইন্টু এস, সিম্পল এটা। এবার যদি তোমার কাছে এরকম হয়, এটা হচ্ছে ব্লক, এ হচ্ছে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে এদিকে, ঠিক আছে, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল, আর অ্যাঙ্গেল হচ্ছে থিটা ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে, তখন তুমি ওয়ার্ক কী করে ক্যালকুলেট করবে, তখন তুমি ওয়ার্ক ক্যালকুলেট করবে কম্পোনেন্ট অফ ফোর্স অ্যালং দ্য ডাইরেকশন অফ ডিসপ্লেসমেন্ট, এই যে এদিকে, এটা কি হবে এফ কস থিটা, তো এটা হবে এফ কস থিটা মাল্টিপ্লাইড বাই এস, বুঝা গেছে, এফ কস থিটা মাল্টিপ্লাইড বাই এস। তো এখানে তুমি দেখো ডট প্রোডাক্ট দিয়ে এদেরকে লিখতে পারো এফ ডট এস, বুঝতে পারছো, ডট প্রোডাক্ট দিলে কস থিটা আসবে, ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। ওকে, এবার যেহেতু ডট প্রোডাক্ট থেকে তুমি ওয়ার্ক পাচ্ছ, তো সুতরাং তুমি বলতে পারবে যে ওয়ার্ক ইজ এ স্কেলার কোয়ান্টিটি, এটা একটা কি ওয়ার্কটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে। মনে করো একটা ফোর্স কোনো একটা বডির উপর অ্যাক্ট করছে এবং ফোর্সটা বডিটাকে ডিসপ্লেস করতে পারছে না, তাহলে তাকে বলবো কি আমি যে এখানে ওয়ার্ক হচ্ছে, বলবো, হ্যাঁ বলতে পারবো না, না, নো ওয়ার্ক। আমি যদি ওয়ালের মধ্যে এইভাবে ফোর্স অ্যাপ্লাই করি তাহলে এই যে ওয়ালের যদি ডিসপ্লেসমেন্ট না হয়, ইভেন দো আই এম অ্যাপ্লাইং ফোর্স বাট because of zero displacement of the wall we can say that no work is done on the wall, কিন্তু বায়োলজিক্যাল পয়েন্ট অফ ভিউতে আমরা টায়ার্ড হয়ে যাব না, অনেকক্ষণ এইভাবে যদি ফোর্স অ্যাপ্লাই করি আমরা টায়ার্ড হয়ে যাব, তার মানে কি আমরা নিশ্চয়ই ওয়ার্ক করছি বায়োলজিক্যাল পয়েন্ট অফ ভিউতে, সেই ওয়ার্ক এখানে কিন্তু কাজ করবে না ফিজিক্সে, বুঝা গেছে। হ্যাঁ, ওয়ার্ক হতে গেলে তোমার কি হতে হবে, ওই ডিসপ্লেসমেন্ট থাকতেই হবে, আবার ডিসপ্লেসমেন্টও আছে ফোর্সও আছে, এমন একটা কন্ডিশন আছে যেখানে ওয়ার্ক কী হয় 0 হয়, ঠিক আছে। তাহলে এই কন্ডিশনটা কি, তোমার ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল থিটা যদি তোমার কত হয়ে যায় 90 ডিগ্রি হয়ে যায়, হ্যাঁ সার্কুলার মোশনের বেলায়, ঠিক আছে, সার্কুলার মোশনের বেলায় দেখা যাচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স টুয়ার্ডস দ্য সেন্টার হয় আর ডিসপ্লেসমেন্ট হয় অ্যালং দ্য টেনজেন্ট, ওই যে ভেলোসিটি হচ্ছে অ্যালং দ্য টেনজেন্ট অফ দ্য সার্কুলার অরবিট, তাহলে ডিসপ্লেসমেন্টও ভেলোসিটির দিকে হবে, বিকজ দ্য ভেলোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। যেমন দেখো এইখানে সার্কুলার মোশনের বেলায় বডি মনে করো সার্কুলার মোশন পারফর্ম করছে, আর এদিকে হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটি যেদিকে হয় ডিসপ্লেসমেন্ট ওইদিকেই হয়, ঠিক আছে, আর সেন্টিপিটাল ফোর্স এটা বুঝতে পারছো, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে 90 ডিগ্রি। তো এখানে কি হচ্ছে
এফসি কি কাজ করছে, সেন্টিমিটাল ফোর্সটা কোনো কাজ করছে কি না, বিকজ এখানে cos 90 আসবে এদের মধ্যে অ্যাঙ্গেল। তো তাহলে এখানে ওয়ার্ক কি হবে, এফসি ডট এস মানে এফসি এস 90 ডিগ্রি, তাহলে এখানে cos 90 যেহেতু 0, এই জায়গাটা কি হয়ে যাবে, ওয়ার্ক 0 হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো? তো সবসময় মনে রাখবে যে ডিসপ্লেসমেন্ট থাকলেই ওয়ার্ক হবে এমন কোনো কথা নেই, ডিসপ্লেসমেন্ট 0 হলে তো ওয়ার্ক 0 হয়, এটা একটা কন্ডিশন। আরেকটা আছে ওই অ্যাঙ্গেলটা তোমার 90 হতে পারবে না, কিন্তু আদার দেন 90 হতে হবে। বুঝতে পেরেছো? আরেকটা কেস, তুমি যদি ফোর্সই অ্যাপ্লাই না করো তাহলে কি করে ওয়ার্ক হবে? কোনো বডির উপর তুমি যদি ফোর্স অ্যাপ্লাই না করো তাহলে তো ওয়ার্ক হওয়ার কোনো চান্সই নেই। তাহলে দেয়ার আর 3 পসিবল কেসেস ওয়্যার উই উইল গেট 0 ওয়ার্ক। একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট 0, যেমন রিজিড কোনো অবজেক্টকে তুমি ফোর্স অ্যাপ্লাই করছো, কোনো হেভি অবজেক্টকে, আর বডিটাকে নাড়াতে পারছো না, 1 নাম্বার কেস। 2 নাম্বার কেস হচ্ছে তোমার অ্যাঙ্গেল কত ডিগ্রি, 90 ডিগ্রি ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে। 3 নাম্বার কেস হচ্ছে তুমি ফোর্সই অ্যাপ্লাই করছো না, তাহলে ওয়ার্ক 0। আরও কিছু এক্সাম্পল দিতে পারবে কি যেখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি? আরও কিছু এক্সাম্পল, মনে করো একটা কুলি মাথার উপর লোড নিয়ে সামনের দিকে হেঁটে যাচ্ছে, এইভাবে এঁকে দিই, এই আচ্ছা, এই যে লোড নিয়ে, এই কুলিটা লোড নিয়ে হরাইজন্টাল রোডে এই দিকে হাঁটছে, বলো এদিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে তার, ঠিক আছে? তাহলে তার এই যে ব্লকটা, এই ব্লকটার মাস যদি এম হয়, বা এখানে যাই রাখুক না কেন, ওই সুটকেস রাখুক বা অন্য কোনো ওয়েট তার মাথায় রাখুক, তাহলে এটার উপর লোড কী হবে রে, মানে এটার লোড কী হবে, যেটা গ্র্যাভিটেশনাল পুলের জন্য হচ্ছে এমজি, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। তাহলে এই এমজি আর এস এর মধ্যে অ্যাঙ্গেল কত, ডিসপ্লেসমেন্টের মধ্যে 90 ডিগ্রি। দেখতে পাচ্ছ এখানে ওয়ার্ক কত হচ্ছে, 0। এখানে সান আছে মনে করো, এটা হলো প্ল্যানেট, ঠিক আছে? প্ল্যানেট যখন রিভলভ করবে, দেখো প্ল্যানেট যখন রিভলভ করবে তোমার ডিসপ্লেসমেন্ট এদিকে, ফোর্স এদিকে, গ্র্যাভিটেশনাল ফোর্স, এই গ্র্যাভিটেশনাল ফোর্স কত কাজ করবে দেখো, এফ এস cos 90 হয়ে যাবে এখানে। তো এখানে কি হচ্ছে, ওয়ার্ক 0। যদি তুমি দড়ির মধ্যে একটা স্টোন বেঁধে, আর এই দড়িটা আরেকটা এন্ড যদি একটা লাঠির মধ্যে রেখে দাও, আর লাঠিটাকে এইভাবে যদি ঘুরাও, তাহলে স্টোনটা এইভাবে ঘুরবে, তাহলে টেনশন কোন দিকে একটা হবে দড়ির মধ্যে, এটা মনে করো একটা স্টিক, ঘুরিয়েছো কোনো দিন এরকম? আমি তো করেছি ছোটোবেলায়। এটা হচ্ছে ফোর্স, ফোর্সটা হচ্ছে টেনশন জেনারেটেড ইন দ্য স্ট্রিং, আর এটা হচ্ছে তোমার সার্কুলার অরবিট। সার্কুলার অরবিট, এটা হরাইজন্টাল প্লেন না ভার্টিক্যাল প্লেনে থাকবে? এটা আমরা ধরে নিচ্ছি এটা কিসে থাকবে, হরাইজন্টাল, হরাইজন্টাল প্লেনে থাকবে। এখানে অ্যাঙ্গেল কত হচ্ছে তোমার, 90 ডিগ্রি। তাহলে টেনশন এখানে কত ওয়ার্ক করবে, ওয়ার্ক ডান বাই দ্য টেনশন জেনারেটেড ইন দ্য স্ট্রিং, টি ইন্টু এস ইন্টু cos 90 ডিগ্রি, ঠিক আছে? তো cos 90 এর জন্য তোমার কি হয়ে যাবে, ওয়ার্ক 0 হয়ে যাবে। তো আমরা বুঝলাম যে কিছু কিছু কেস আছে যেখানে ওয়ার্ক কি হয়, 0 হয়। এবার আমরা ওই কেসগুলি আলোচনা করতে যাচ্ছি যেখানে ওয়ার্ক পজিটিভ হবে এবং নেগেটিভ হবে, ঠিক আছে? তাহলে চলো আমরা 0 ওয়ার্কের কন্ডিশন আলোচনা করেছি। নাও উই আর গোয়িং ফর দ্য ডিসকাশন অফ পজিটিভ ওয়ার্ক। পজিটিভ ওয়ার্ক হওয়ার জন্য অ্যাঙ্গেলটা কত হতে হবে, পজিটিভ ওয়ার্কের কন্ডিশন হচ্ছে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট। অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রির সমান হয়ে যায় তাহলে কি হবে, 0 ওয়ার্ক। অ্যাঙ্গেল যদি 90 থেকে ছোট, এখানে কিন্তু ইকুয়াল টু আমি দেবো না, এখানে ইকুয়াল টুটা দেবো না, কিন্তু দিলে কিন্তু এটা এই ইকুয়াল টুটার জন্য তোমার 0 ওয়ার্ক চলে আসবে, ঠিক আছে? তো এখানে থিটার ভ্যালু 0 ডিগ্রি থেকে বড় বা 0 ডিগ্রি সমান কিন্তু 90 থেকে ছোট, এই কন্ডিশনে আমি কি পাবো, এই কন্ডিশনে আমি পাবো পজিটিভ ওয়ার্ক। তাহলে দেখো কেন এই কন্ডিশনে পাবো পজিটিভ ওয়ার্ক, বিকজ cos থিটা তোমার এটা ফার্স্ট কোয়াড্রেন্টারে, এটা ফার্স্ট কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল, cos থিটা কি হয়ে যাবে, পজিটিভ। ফার্স্ট কোয়াড্রেন্টে অল ট্রিগোনোমেট্রিক ফাংশনের রেজাল্ট কি হয়, পজিটিভ হয়। তো তোমার এইখানে তুমি যদি ওয়ার্ক ক্যালকুলেট করো, এফ ইন্টু এস মানে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট আছে, ফোর্স আছে মানে ফোর্স পজিটিভ,
এগুলি কি পাচ্ছ আসলে, এগুলি ম্যাগনিটিউড পাচ্ছ না, তো এগুলি তো তোমার নেগেটিভ হওয়ার কোনো স্কোপ নেই, পজিটিভই হবে। তাহলে কস থিটার ভ্যালু যদি কোনোভাবে পজিটিভ তুমি করতে পারো, অর্থাৎ অ্যাঙ্গেল যদি অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল যদি অ্যাকিউট হয়, তাহলে তোমার ওয়ার্কের রেজাল্ট অবশ্যই পজিটিভ আসবে। তাহলে পজিটিভ ওয়ার্কের এক্সাম্পল কি বলো? একটা বডিকে টাওয়ারের উপর থেকে রিলিজ করলে, টাওয়ারের উপর থেকে তুমি রিলিজ করলে এখান থেকে, তাহলে নিচের দিকে নামার সময় তার ডিসপ্লেসমেন্ট কোন দিকে হবে? ডাউনওয়ার্ড। আর বলতো গ্রেভিটেশনাল পুল কোন দিকে হবে? এমজি, নিচের দিকে। তাহলে এই গ্রেভিটেশনাল পুল এফ জি, জি মিনস এখানে গ্রেভিটেশন, এই গ্রেভিটেশনাল পুল যে ওয়ার্ক করবে সেই ওয়ার্কটা পজিটিভ না নেগেটিভ হবে? অফকোর্স পজিটিভ হবে, বিকজ এখানে অ্যাঙ্গেল কত হচ্ছে? থিটা 0 ডিগ্রি। থিটা 0 ডিগ্রির জন্য ওয়ার্ক কি হচ্ছে? এফ জি এস cos 0 ডিগ্রি, cos 0 হচ্ছে 1, তাহলে এটা পজিটিভ হবে। বুঝতে পারছো? দিস ইজ দ্য কেস অফ পজিটিভ ওয়ার্ক। আরেকটা আসছে, দেখো আরেকটা কেস আসছে, এখানে দেখো এরকম ভাবে দড়ি বেঁধে যদি কোনো জিনিসকে পুল করি, এফ ফোর্স দিয়ে পুল করি যদি, তাহলে এখানে অ্যাঙ্গেল সে মনে করো, এটা মনে করো 37 ডিগ্রি, তাহলে ডিসপ্লেসমেন্ট এদিকে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে? লেস দেন 90 ডিগ্রি। তো এখানে ওয়ার্ক কত হবে রে? এই এক্সটার্নাল ফোর্স দিয়ে ওয়ার্ক কত হবে? এফ এস কস 37 ডিগ্রি, তার মানে এফ ইন্টু এস ইন্টু তোমার 4/5 হবে। ঠিক আছে, এটা হচ্ছে পজিটিভ। বুঝতে পারছো? নাও উই আর গোয়িং টু ডিসকাস নেগেটিভ ওয়ার্ক। নেগেটিভ ওয়ার্কের কন্ডিশনটা একটু ইম্পর্টেন্ট। নেগেটিভ ওয়ার্ক থেকেই কোশ্চেন আসে, পজিটিভ ওয়ার্ক থেকে বেশি আসে না। জিরো ওয়ার্কের কিছু স্কুল পরীক্ষায় জিজ্ঞেস করে, কিন্তু জয়েন্টের নেগেটিভ ওয়ার্কের উপর বেস করে কোশ্চেন আসে। 3 নাম্বার কেস, নেগেটিভ ওয়ার্ক। নেগেটিভ ওয়ার্কের কন্ডিশন হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট শুড বি গ্রেটার দেন 90 ডিগ্রি, লেস অর ইকুয়াল টু 180 ডিগ্রি। মানে কোন কোয়াড্রেন্ট বলতে পারবে এখানে? 90 থেকে বড়, 180 থেকে ছোট বা 180 সমান, এটা কোন কোয়াড্রেন্ট রে? এটা সেকেন্ড কোয়াড্রেন্ট না? হ্যাঁ, সেকেন্ড কোয়াড্রেন্টে কস কি হয়? অল সাইন টেন কস। এই কস তোমার তো নেগেটিভ হবে, বুঝতে পারছো? সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ হবে। ওকে, এইখানে কস পজিটিভ না? তাহলে এটা দেখো, এইখানে কস পজিটিভ, সব কিছুই পজিটিভ এই ফার্স্ট কোয়াড্রেন্টে। তো আমার অ্যাঙ্গেল যদি এখানে কোনো একটা জায়গায় থাকে অ্যাঙ্গেল, বা এখানে কোনো একটা জায়গায় যদি অ্যাঙ্গেল থাকে, তখনই তোমার কি হবে? কস নেগেটিভ হবে, কস নেগেটিভ হবে, এখানেও কস নেগেটিভ হবে। এই জন্য আমি বলছি যে 180, এখানেও তো এই জায়গায় যদি থাকে তাহলে কি হবে? নেগেটিভ হয়ে যাবে 180 ডিগ্রি, এই যে এখানে। তার মানে এই জন্য আমি বলছি 180 90, এটা হচ্ছে, এটা কি? এই অ্যাঙ্গেলটা 90 থেকে বড় কিন্তু 180 থেকে ছোট, মানে ওই লেস দেনটা স্যাটিসফাই হচ্ছে। এই অ্যাঙ্গেলটা কি? এটা হচ্ছে ওই ইকুয়াল টুটা স্যাটিসফাই হচ্ছে। এই অ্যাঙ্গেলটা 180 থেকে বড় কিন্তু 270 থেকে ছোট, তখন কি হবে? তার মানে আমার এখানে লেখা উচিত ছিল এটা না? ঠিক নেই, দেখ এটা হবে না কন্ডিশন। মানে ক্রিটিক্যালি যদি তুমি অ্যানালাইসিস করো, ক্রিটিক্যালি অ্যানালাইসিস করলে এটা হবে কি না? মানে আমি তোমাকে একটা জিনিস আবার রিপিট করছি, এই ব্লকটার উপর মনে করো একটাই ফোর্স অ্যাক্ট হচ্ছে, এইদিকে এটা হরাইজন্টাল, এদিকে ফোর্স অ্যাক্ট হচ্ছে, আর বডি মুভ করছে এদিকে। এই কন্ডিশনটা দেখো, এদিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে আর বডি মুভ করছে এদিকে। ঠিক আছে, তাহলে এই অনলি ফর দিস ফোর্স দ্য বডি ক্যানট পজেস ডিসপ্লেসমেন্ট টুয়ার্ডস রাইট। এটা কি পসিবল নেই? এই ফোর্সের জন্য বডি এদিকে ডিসপ্লেসমেন্ট শো করছে। আগে থেকে যদি বডির মধ্যে এইদিকে ইনার্শিয়া অফ মোশন না থাকে, তাহলে বডি কি শুধুমাত্র এই ফোর্সের জন্য রেস্ট পজিশন থেকে ডান দিকে মুভ করতে শুরু করবে? বলো আমাকে,
শুরু করবেই নি না, তার মানে বডির উপর আরও অ্যাটলিস্ট একটা ফোর্স কাজ করতে হবে। আইদার এদিকে তুমি ধরতে পারো অথবা তুমি এদিকে ধরতে পারো, ঠিক কি না? এই ফোর্সগুলির জন্য বডির উপর পজিটিভ ওয়ার্ক হচ্ছে, আর এই ফোর্সটার জন্য যেটা থার্ড ফোর্স, এই ফোর্সের জন্য বডির নেগেটিভ ওয়ার্ক হচ্ছে, মানে এই ফোর্সের জন্য বডির উপর নেগেটিভ ওয়ার্ক হচ্ছে। বুঝতে পারছো? আসলে ডিসপ্লেসমেন্টটা কার জন্য হচ্ছে? ডিসপ্লেসমেন্টটা F1 F2 এই দুইটার কম্বাইন্ড এফেক্টের জন্য ডিসপ্লেসমেন্ট হচ্ছে। আর এই ফোর্সটা এই ডিসপ্লেসমেন্টকে কি করার চেষ্টা করছে? অপোজ করার চেষ্টা করছে। তুমি ভালো করে খেয়াল করো, এই ফোর্সে যদি কম্পোনেন্ট নাও তাহলে একটা কম্পোনেন্ট তুমি এদিকে পাবে না, এটা মনে করো আলফা, তাহলে তুমি পাবে F3 cos আলফা পাবে, আর এদিকে কি পাবে? F3 sin আলফা পাবে কি না দেখো তো। এই ফোর্স এই ডিসপ্লেসমেন্টকে কিছু করতে পারবে না, বিকজ এখানে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। হোয়াট অ্যাবাউট দিস ওয়ান? এটা তো একদম ডিসপ্লেসমেন্টের ঠিক অপোজিট। তাহলে এই ফোর্সটা মোশনকে সাপোর্ট করছে না অপোজ করছে? বল, এই F3টা মোশনকে, এই ব্লকের মোশনকে সাপোর্ট করছে না অপোজ করছে? অপোজ করছে। তার মানে এই ফোর্সটার জন্য ওয়ার্ক যেটা হবে সেটা নেগেটিভ ওয়ার্ক না পজিটিভ ওয়ার্ক হবে? অফকোর্স নেগেটিভ ওয়ার্ক হবে। কিরে, বুঝতে পেরেছিস? সবসময় নেগেটিভ ওয়ার্কের বেলায় ফোর্সের একটা কম্পোনেন্ট জাস্ট ভার্টিক্যালি অপোজিট টু ডিসপ্লেসমেন্ট তুমি পাবে। যেমন তোমাকে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, তোমাকে আমি একটা এক্সাম্পল শো করছি। দেখো যে এদিকে দেখ, এই বডির এই দিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে তুমি ধরে নাও, আর ফোর্স দিচ্ছ এদিকে। এটা হতে পারে তো? এটা হতে পারে। এবার এই ফোর্সকে যদি তুমি রিজলভ করো, সে মনে করো এটা আলফা, তাহলে এদিকে কি হবে? F cos আলফা, আর এদিকে F sin আলফা পাবে। দিস F sin আলফা হ্যাজ নো ফাংশন অন ডিসপ্লেসমেন্ট। এই ডিসপ্লেসমেন্টের উপর তার কোনো ফাংশন নেই। বুঝতে পারছো? বিকজ এই ফোর্সটা বডিকে ভার্টিক্যালি মুভ করানোর কথা ছিল, কিন্তু বডি ভার্টিক্যালি মুভ করছে না। তাহলে এই ফোর্সটা কি করছে? এই ফোর্সটা তার ওয়েটকে কিছুটা কমিয়ে দিচ্ছে বডি, ঠিক আছে? আর এই যে কম্পোনেন্টটা তুমি পাচ্ছ F cos আলফা, সেটা S এর অপোজিট। খেয়াল করো ভালো করে, F cos আলফাটা S এর অপোজিট, এবং অপোজিট হচ্ছে কি? এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে এখানে? 180 ডিগ্রি। টোটাল এই ফোর্সটা কিন্তু নেগেটিভ ডিসপ্লেসমেন্টের জন্য রেসপন্সিবল না। এই ফোর্সের এই কম্পোনেন্টের জন্য এই বডির উপর ওয়ার্ক নেগেটিভ। বুঝা গেছে? তাহলে এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে এই যে কম্পোনেন্টটা আছে না, এটা শুধুমাত্র লোডকে বাড়িয়ে দিচ্ছে। এটা কি করছে? লোডকে কি করছে? বাড়িয়ে দিচ্ছে না এই কম্পোনেন্টটা। কিন্তু একটা কম্পোনেন্ট তো আমি পাচ্ছি যেটা ডিসপ্লেসমেন্টের অপোজিট, পাচ্ছি কিনা বলো? তাহলেই শেষ হয়ে গেল এখানে 180 ডিগ্রি অ্যাঙ্গেল। তুমি শুধু যদি এই কম্পোনেন্টের কথা ভাবো এই ফোর্সের, তাহলে ওয়ার্ক কত হবে? F3 cos আলফা, এটাকে একটা ফোর্স হিসেবে পাবো। F3 cos আলফাকে একটা ফোর্স পাবো। মনে করো এটা F ড্যাশ, F3 cos আলফা হচ্ছে তোমার F ড্যাশ। তাহলে এই F ড্যাশ, এটাকে তুমি মনে মনে ভাবো F ড্যাশ, ঠিক আছে? এই F ড্যাশ ফোর্সের জন্য ওয়ার্ক কত হবে? F ড্যাশ S cos 180 ডিগ্রি। এবার বুঝতে পারছিস? এই দেখ, F3 cos আলফা, যেটা আমি F ড্যাশ ধরেছিলাম, এটাকে যদি ডিসপ্লেসমেন্টের সঙ্গে মাল্টিপ্লাই করি তাহলে তার সঙ্গে একটা -1 আসবে cos 180 জন্য। তাহলে অটোমেটিক্যালি এটা কি হবে? -F3 cos আলফা S। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? হ্যাঁ, -F3 cos আলফা S হবে। নেগেটিভ ওয়ার্ক নিয়ে কোনো ডাউট নেই তো নাকি? তাহলে এই কন্ডিশনটা হবে। তাহলে আমি কি বুঝলাম? 90 ডিগ্রি থেকে অ্যাঙ্গেলটা বড় হবে আর 270 থেকে ছোট। কিন্তু অনেক বইয়ে লেখা আছে 90 ডিগ্রি থেকে বড়, 180 সমান বা 180 থেকে অ্যাঙ্গেল ছোট। এই যে অনেক বইয়ের মধ্যে এই কন্ডিশন দেওয়া আছে নেগেটিভ ওয়ার্কের। এটা লিখলেও হবে, ঠিক আছে? আবার এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে। অপশনে যদি দুইটা থাকে, দুইটার মধ্যে কোনটাকে তুমি প্রেফার করবে? এমসিকিউতে যদি দুইটাই থাকে কন্ডিশন, তাহলে এটাকে তুমি প্রেফার করবে। বুঝতে পেরেছো? এই কন্ডিশনে কি হয় বলতো? ওয়েট বেড়ে যায়। ওই যে ওয়েটের দিকে একটা কম্পোনেন্ট আছে, আর এদিকে ওয়েটের উল্টা দিকে একটা কম্পোনেন্ট আছে। তাহলে ফ্রিকশনের একটু ঝামেলা হবে, যে এইভাবে যদি তুমি ফোর্স দাও তাহলে ফ্রিকশনটা একটু বেশি হবে, ওই নর্মাল রিয়াকশনটা একটু বেশি হয়ে যাবে, লোড বেড়ে গেছে তো। আর এইভাবে এই কন্ডিশনে যদি তুমি ফোর্স পাও তাহলে
ফ্রিকশনটা একটু কম হবে আর কি, নর্মাল রিঅ্যাকশনটা কমে যাবে। কেন? এই কন্ডিশনে তুমি কি পাচ্ছ, এদিকে একটা ফোর্সের কম্পোনেন্ট পাবে, এদিকে নর্মাল রিঅ্যাকশন হবে, আর এদিকে এমজি হবে। বুঝতে পারছিস? এই ফোর্সের একটা কম্পোনেন্ট পাবে, সে ভার্টিক্যাল কম্পোনেন্ট, বুঝেছো? তাহলে নর্মাল রিঅ্যাকশন কী হবে, এমজি মাইনাস এফ ভি, একটু আগে ডায়াগ্রামটা দেখিয়েছি। আর এই কন্ডিশনে তুমি কি পাবে, এন তো এদিকে পাবে নর্মাল রিঅ্যাকশন যেটা গ্রাউন্ড দেবে, এটা এমজি পাবে, আর একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ফোর্সটা তুমি নিচের দিকে পাবে। মানে এটা আর কি, এদিকে যদি ডিসপ্লেসমেন্ট হয়, এদিকে যদি ফোর্স হয়, এটা হচ্ছে ফোর্সের হরিজন্টাল কম্পোনেন্ট, এটা ভার্টিক্যাল কম্পোনেন্ট। বুঝতে পারছো? নর্মাল রিঅ্যাকশন কী হবে, এফ ভি প্লাস এমজি। তাহলে এখানে ফ্রিকশন কী হবে, মিউ ইন্টু এন, দ্যাট ইজ মিউ ইন্টু এফ ভি প্লাস এমজি। বুঝতে পেরেছো? এখানে ফ্রিকশন কী হবে, মিউ ইন্টু এন, মিউ ইন্টু এফ ভি প্লাস এমজি। এই জায়গাটার মধ্যে একটু মানে ডিফারেন্স চলে আসবে এই দুইটা কেসে। দেখিয়ে দিই আবার ডায়াগ্রামটা। এটা মনে করো এফ, এটা হচ্ছে তার হরিজন্টাল কম্পোনেন্ট, এটা হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? এবার এখানে কস থিটা হবে না সাইন থিটা হবে, কম্পোনেন্ট এটা ডিপেন্ড করছে এই অ্যাঙ্গেলটা জানো না এই অ্যাঙ্গেলটা জানো, এটার উপর, ঠিক আছে? তুমি যদি এই সবটা অ্যাঙ্গেল যদি জানো, তাহলে 180 থেকে এই অ্যাঙ্গেলটাকে মাইনাস করলে তুমি এটা পাবে, তখন এফ এইচ কী হবে, এফ কস আলফা বা এফ কস থিটা, যদি এটা তুমি থিটা জানো। এটা তোমার উপর, তুমি কীভাবে অ্যাঙ্গেলটা, তুমি এই অ্যাঙ্গেলটা বের করবে না এই অ্যাঙ্গেলটা বের করবে। এই জন্য আমি শুধু এফ এইচ হরিজন্টাল আর ভার্টিক্যাল লিখে দিয়েছি। তাহলে এখানে ফ্রিকশন কত হবে, এফ হচ্ছে মিউ ইন্টু এন, এন প্লাস এফ ভি হবে এখানে এমজি, এন প্লাস এফ ভি হচ্ছে এমজি। তাহলে এখান থেকে এন কত হচ্ছে, এমজি মাইনাস এফ ভি, এমজি মাইনাস এফ ভি। তো এই এনটাকে এখানে লিখো, মিউ ইন্টু এমজি মাইনাস এফ ভি। তাহলে এই কন্ডিশনে আমি দেখতে পাচ্ছি ফ্রিকশনটা একটু কম হয়, আর এই কন্ডিশনে ফ্রিকশনটা একটু বেশি হয়। কম্পোনেন্ট অফ ডিসপ্লেসমেন্ট along the direction of force, এটা কেন করব, ক্যালকুলেশন অফ ওয়ার্কের জন্য করব। সেমই হবে, তুমি ফোর্সের কম্পোনেন্ট নাও ডিসপ্লেসমেন্টের দিকে, আর ডিসপ্লেসমেন্টের কম্পোনেন্ট নাও ফোর্সের দিকে, একই কথা। তুমি একটা ব্লক এজিউম করলে, তার সেন্টার অফ মাস থেকে তুমি ফোর্সের ডাইরেকশন দাও, তার ডিসপ্লেসমেন্টের দিকে হচ্ছে মনে করো পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাচ্ছে এটা ব্লকটা, আচ্ছা এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এখানে তুমি ডিসপ্লেসমেন্টের কম্পোনেন্ট নাও ফোর্সের দিকে, তাহলে এদিকে কী হবে, এস কস থিটা। আর আরেকটা কম্পোনেন্ট কী হবে রে, আরেকটা কম্পোনেন্ট হবে পারপেন্ডিকুলার টু দ্য ফোর্স, হবে না? দুইটা মিউচুয়ালি পারপেন্ডিকুলার ডাইরেকশনে আমি ডিসপ্লেসমেন্টকে রিজলভ করতে পারি, এটাকে এদিকে নিতে পারি এদিকে নিতে পারি। দেখো এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি, 90 ডিগ্রি। মানে এসকে আমি রিজলভ করছি ইন্টু টু মিউচুয়ালি পারপেন্ডিকুলার ডাইরেকশনস। তো এখানে তুমি কি লিখবে, ওয়ার্ক এস কস থিটা মাল্টিপ্লাইড বাই এফ। তাহলে এটাকে তো সাজিয়ে এইভাবে লেখা যায়, এফ কস থিটা মাল্টিপ্লাইড বাই এস, লেখা যায় না? তাহলে এখান থেকে তো আমি বলতে পারি যে কম্পোনেন্ট অফ ফোর্স অ্যালং দ্য ডাইরেকশন অফ ডিসপ্লেসমেন্ট। তো এখানে আমি কি করতে পারি, এই এফটাকে আমি এদিকে তার কম্পোনেন্ট বের করতে পারি, তো এফ কস থিটা ইন্টু এস করলেও হয়ে যায়, একই কথা। তো ফোর্সের কম্পোনেন্ট অফ ডিসপ্লেসমেন্টের দিকে আর ডিসপ্লেসমেন্টের কম্পোনেন্ট অফ ফোর্সের দিকে এক কথা না? হ্যাঁ, তুমি ফোর্সকে যদি রিজলভ করো, এদিকে এফ কস থিটা পাবে, আর এদিকে কি পাবে, এফ সাইন থিটা। এফ সাইন থিটা ডিসপ্লেসমেন্টের সঙ্গে কত অ্যাঙ্গেল তৈরি করছে, 90 ডিগ্রি। তাহলে আমরা জানি কোনো ফোর্স যদি ডিসপ্লেসমেন্টের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে পার্টিকুলার ওই ফোর্স দিয়ে ওয়ার্ক কত হবে, 0। তাহলে এই যে ফোর্সটা, এই টোটাল ফোর্সটা, এটার জন্য ওয়ার্ক 0। হোয়ারেজ এই ফোর্সটা কি তৈরি করছে, এফ কস থিটা, টোটাল এফ কস থিটাকে তুমি একটা ফোর্স ভাবো, এটাকে F1 ভাবো, এটাকে F2 ভাবো। এটাকে রিজলভ করার পর এটা ভুলে যাও, এটার কথা। তুমি পেয়েছো মনে করো F1, আর একটা পেয়েছো মনে করো F2। এখানে যে এফ কস থিটা পাচ্ছ, এটা হচ্ছে F2, ঠিক আছে? ফোর্সের এই কম্পোনেন্টটা ডিসপ্লেসমেন্টের সঙ্গে কত অ্যাঙ্গেল তৈরি করছে, 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। তো এখানে তুমি লিখতে পারো cos 0 ডিগ্রি। বুঝা গেছে? বিভিন্নভাবে তুমি ওয়ার্ককে এক্সপ্রেস করতে পারো। এগুলি সব ঘুরিয়ে পিছিয়ে একই জিনিসকে বলা, এত ঝামেলা করার দরকার নেই। এই কম্পোনেন্ট দিয়ে যদি তুমি ওয়ার্ক লিখতে চাও, তাহলে F1 S cos 90 ডিগ্রি হবে। আর এই কম্পোনেন্ট দিয়ে যদি লিখতে চাও, তাহলে F2 S cos 0 ডিগ্রি হবে। দুইটা একই দিকে আছে, দুইটা এরো। বুঝা গেছে?
90 থেকে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে যে অ্যাঙ্গেল এটা বড়, আর 180 সমান বা তার থেকে ছোট, এটা একটা অপশন আছে। আরেকটা অপশন আছে, মনে করো নেগেটিভ ওয়ার্কের তোমার কাছে দেওয়া আছে 90 ডিগ্রি থেকে বড় অ্যাঙ্গেল, 270 ডিগ্রি থেকে ছোট। আরেকটা অপশন দেওয়া আছে 90 ডিগ্রি এরকম দেওয়া আছে, দেখো আরেকটা এরকম দেওয়া আছে অপশন। তাহলে তোমাকে চুজ করতে বলা হচ্ছে কন্ডিশন অফ নেগেটিভ ওয়ার্ক। তাহলে তোমার অ্যান্সার কী হবে বলো? অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, সবচেয়ে বেস্ট ফিট হচ্ছে যে অ্যান্সারটা, সেটা কি হবে? এটা বোঝা গেছে? এটা হবে না কেন? ওই 90 ডিগ্রির ইকুয়াল চলে আসছে। এটা কি করে হবে? ইকুয়াল হয়ে গেলে তো তোমার জিরো ওয়ার্কের কন্ডিশন চলে আসছে। এটাও হবে না, ওই তো ইকুয়াল টু আছে, জিরো ওয়ার্কের কন্ডিশন চলে আসছে এখানে। তো মানে অপশন বুঝে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? প্রেফার করতে হবে। তুমি দেখো, তুমি যদি নিড দাও আর মিন্স দাও, তাহলে মোর দেন ওয়ান অপশন তোমার কারেক্ট হবে না, মাথায় রাখবে। কিন্তু তুমি যদি অ্যাডভান্স দাও, তাহলে মোর দেন ওয়ান অপশন ইউ ক্যান গেট অ্যাজ দ্য কারেক্ট অপশনস। বুঝতে পেরেছ? তো অ্যাডভান্সের সময় একটু খেয়াল রাখতে হবে। অ্যাডভান্সের সময় এটাও হবে, দুটোটাই হবে, এটাও হবে। এই ক্ষেত্রেও নেগেটিভ ওয়ার্ক হয়, এই ক্ষেত্রেও নেগেটিভ ওয়ার্ক হয়। অ্যাডভান্সের সময় তুমি দুটোটাই টিক করবে, ঠিক আছে? আর মেন্সের সময় শুধু এটা টিক করবে, নিটের সময় এটা। মনে করো এখানে এক্সাম্পল অফ নেগেটিভ ওয়ার্ক, এটাকে আমরা একটু এক্সপ্লেন করার চেষ্টা করছি। এই দেখো, একটা বডিকে উপরের দিকে থ্রো করা হয়েছে গ্রাউন্ড থেকে, তো তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে উপরের দিকে, ওয়ারেস গ্র্যাভিটেশনাল ফোর্স কোন দিকে হবে রে? নিচের দিকে। তাহলে এখানে অ্যাঙ্গেল কত রে? 180 ডিগ্রি। তাহলে এখানে তোমার ওয়ার্কটা কী হবে? গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে যে ওয়ার্কটা হচ্ছে সেটা হবে FG আর S আর cos 180 ডিগ্রি। cos 180 ডিগ্রি ভ্যালু কত? -1। তাহলে এটা হচ্ছে -mg × s। এই সিচুয়েশনে ফ্রিকশনাল ফোর্স দিয়ে ওয়ার্ক কত হবে? 0। কারণ গাড়িটা যখন সামনের দিকে মুভ করার চেষ্টা করছে তখন ডিসপ্লেসমেন্ট কী হচ্ছে? ফরওয়ার্ড ডাইরেকশনে। কিন্তু যখনই ব্রেক অ্যাপ্লাই করছে তখন এই তোমার হুইলের রোটেশন কী হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে না? তখন চাকাগুলি যদি রোটেট না করে, তার ইনার্শিয়া মোশনের জন্য গাড়িটা সামনের দিকে স্কিড করে যাবে। এবার আমাকে বলো, রোডের রেসপেক্টে গাড়ির রিলেটিভ মোশন কোন দিকে হবে স্কিডিংয়ের সময়? ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড ডাইরেকশনে? এখানে ব্রেক অ্যাপ্লাই করলে কি এখানে থামে না পিছন দিকে যাবে না সামনে গিয়ে থামে গাড়ি? ফরওয়ার্ড ডাইরেকশনে হবে। তো এত সময় লাগছে এটা বলতে? গাড়ি ফরওয়ার্ড ডাইরেকশনে চলা যাবে কিছুটা স্কিড করে। তো রোডের রেসপেক্টে কারের ফরওয়ার্ড ডাইরেকশনে কি হচ্ছে? রিলেটিভ মোশন হচ্ছে। তাহলে ফ্রিকশনাল ফোর্স কোন দিকে হবে? ব্যাকওয়ার্ড ডাইরেকশনে হবে। তো এখানে অ্যাঙ্গেল কত হচ্ছে? ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই ডাইরেকশনে, আর ফোর্স হচ্ছে ব্যাকওয়ার্ড ডাইরেকশনে। তাহলে অ্যাঙ্গেল কত হচ্ছে? 180 ডিগ্রি। তাহলে এখানে তো তোমার ওয়ার্ক তো নেগেটিভ আসবেই। এখানে কি হবে? ফোর্স, ডিসপ্লেসমেন্ট আর তার সঙ্গে cos 180 ডিগ্রি থাকবে ইন দ্য এক্সপ্রেশন অফ ওয়ার্ক। তোমার ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স তো তোমার নেগেটিভ হবে। দেখো এটা একটু এক্সপ্লেন করছি। স্প্রিং ফোর্সটা আসলে কোন দিকে হয়? এটা মনে করো নর্মাল সিচুয়েশন, ব্লকের সঙ্গে স্প্রিং আছে, প্রত্যেকটা স্প্রিংয়েরই একটা স্প্রিং কনস্ট্যান্ট থাকে। সেই স্প্রিং কনস্ট্যান্টটা স্প্রিংয়ের স্ট্রেংথকে তোমার আইডেন্টিফাই করে। বুঝতে পারছো? যে স্প্রিংয়ের স্ট্রেংথ যত বেশি থাকবে তার স্প্রিং কনস্ট্যান্ট তত বেশি থাকবে। এটা স্প্রিং কনস্ট্যান্টটা আসলে স্প্রিং কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, সেই ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে। স্প্রিং কনস্ট্যান্ট সামটাইমস ইট ইজ অলসো নোন এজ ফোর্স কনস্ট্যান্ট। কি বলা হয় এটাকে? ফোর্স কনস্ট্যান্ট বলা হয়। কেন? ফোর্সের ইকুয়েশনে যে ফোর্সটা কোথায় জেনারেট হবে? স্প্রিংয়ের মধ্যে জেনারেট হবে। কেন জেনারেট হবে? বিকজ অফ ইটস ডিফরমেশন। স্প্রিংটাকে যদি এক্সটেন্ড করো বা কম্প্রেস করো, স্প্রিংয়ের মধ্যে একটা ফোর্স তৈরি হবে। স্প্রিংয়ের কোন প্রপার্টির জন্য এই ফোর্সটা তৈরি হয়? ইলাস্টিক প্রপার্টির জন্য। কোন প্রপার্টির জন্য? ইলাস্টিক প্রপার্টির জন্য। ঠিক আছে? স্প্রিংকে যদি এক্সটেন্ড করে ছেড়ে দাও, তাহলে দেখবে স্প্রিংটা আবার আগের জায়গায় ব্যাক করে চলে আসছে। যেই ফোর্সের জন্য স্প্রিংটা আগের জায়গায় ব্যাক করে চলে আসছে, স্প্রিংয়ের মধ্যে মুভমেন্ট হচ্ছে টুয়ার্ডস দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। ঠিক আছে? সেই ফোর্সকে বলা হবে রেস্টোরিং ফোর্স। বিকজ
this spring force is responsible to restore the original shape and size of the spring. যদি তুমি স্প্রিংকে কোনো ধরনের ডিস্টার্ব না করো তাহলে ব্লকটা এখানে থাকবে, এই জায়গায় থাকবে, ঠিক আছে? ও পয়েন্ট মানে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এবার তুমি চাও স্প্রিংটাকে এক্সটেন্ড করতে, এখানে নিয়ে গেছো ব্লকটাকে ডান দিকে কিছুটা, তাহলে বলো তো এক্সটেনশন হচ্ছে কত? এক্সটেনশন হচ্ছে এক্স টুয়ার্ডস রাইট। এবার তুমি যদি ওই যে এক্সটার্নাল ফোর্সটা যেটার জন্য এই ব্লকটা ও পয়েন্ট থেকে এ পয়েন্টে গেল, এটাকে যদি রিমুভ করে দাও তাহলে কি হবে বলো তো? ব্লকটা কি এখানে থাকবে, না ডান দিকে যাবে, না বাঁ দিকে আসবে বলো? লেফট সাইডে মুভ করবে, ঠিক আছে? তাহলে লেফট সাইডে কি নিজে নিজে আপনি মুভ করবে? নিউটনসের ফার্স্ট ল কি বলে? ফোর্স অ্যাপ্লাই না হলে বডি মুভ করবে না, ঠিক তো? তাহলে তুমি বলছো কি ব্লক বাঁ দিকে মুভ করছে, এটা কি করে বলছো? তুমি দেখে বলছো, বাই ইওর অবজারভেশন। এবার তুমি নিউটনসের ফার্স্ট ল অ্যাপ্লাই করো, যদি ব্লক লেফট সাইডে মুভ করে তাহলে নিশ্চয়ই ব্লকের উপর লেফট সাইডে একটা ফোর্স পড়বে, পড়বে কি না? তাহলে ব্লকের সঙ্গে লেফট সাইডে কে কানেক্টেড আছে? স্প্রিং কানেক্টেড আছে না? তাহলে নিশ্চয়ই এক্সটেন্ডেড স্প্রিং ব্লককে একটা ফোর্স দিচ্ছে টুয়ার্ডস লেফট, এই ফোর্সটাকে বলা হবে তোমার স্প্রিং ফোর্স, ঠিক আছে? এই যে স্প্রিং ফোর্স, এটা এদিকে দেখো, এটাকে এফ এস দেওয়া হয় নাম, স্প্রিং ফোর্স। এই স্প্রিং ফোর্সটা কোন দিকে অ্যাক্ট করে এটা মনে রাখবে তোমরা, এই স্প্রিং ফোর্সটা সবসময় টুয়ার্ডস দ্য ইকুইলিব্রিয়াম পজিশন অ্যাক্ট করে না। হোয়াট ইজ দ্য ইকুইলিব্রিয়াম পজিশন? এটা স্প্রিংকে আর ব্লককে ডিস্টার্ব না করা অবস্থায় ব্লকটা যেই জায়গায় থাকতে চাইবে সেই জায়গাটাকে বলা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন। তাহলে এই ব্লক থেকে ইকুইলিব্রিয়াম পজিশনটা কোন দিকে লাই করছে? লেফট সাইডে। তাহলে স্প্রিং ফোর্স কোন দিকে অ্যাক্ট করবে? লেফট সাইডে, ঠিক আছে? বুঝতে পেরেছ? এইবার আরেকটা জিনিস, তুমি যদি ব্লকের উপর লেফট সাইডে এক্সটার্নাল ফোর্সটাকে তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে কি হবে? স্প্রিংটা কম্প্রেস হয়ে যাবে, কিছুটা হয়ে যাবে কি না? মনে করো বি পয়েন্টে আসলো ব্লকটা, তাহলে কম্প্রেশন কি হবে? এদিকে এক্স টুয়ার্ডস লেফট কম্প্রেশন, তোমার দ্বারা অ্যাপ্লাইড ফোর্সটা এদিকে ছিল এফ এক্সটার্নাল, ঠিক আছে? যখনই তুমি এক্সটার্নাল ফোর্সটাকে রিমুভ করবে তখন ব্লকটা কোন দিকে যাবে? লেফট সাইডে কি আরো যাবে, না রাইট সাইডে যাবে, না জায়গায় থাকবে? হোয়াট উইল বি ইওর অবজারভেশন? হ্যাঁ, রাইট সাইডে যাবে। তাহলে রাইট সাইডে যদি ব্লকটাকে যেতে হয় তাহলে নিশ্চয়ই এদিক থেকে ব্লকটাকে কেউ পুশ করছে নাকি? ফ্রম লেফট টুয়ার্ডস রাইট ব্লকটার উপর কোনো একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এই ফোর্সটাকে বলা হচ্ছে স্প্রিং ফোর্স। কেন স্প্রিং ফোর্স বলবো আমরা? বিকজ এখানে ব্লকের সঙ্গে স্প্রিংই কানেক্টেড আছে, যে ডিফর্ম হয়েছে, যে কি হয়েছে? ডিফর্ম হয়েছে, মানে তার শেপটা চেঞ্জ হয়ে গেছে। এই ডিফর্মেশনের জন্য বা কম্প্রেশনের জন্য স্প্রিংয়ের মধ্যে একটা ফোর্স জেনারেট হবে বাই ভার্চু অফ ইটস ইলাস্টিসিটি অর ইলাস্টিক নেচার। স্প্রিংটা কি চাইবে? স্প্রিংটা চাইবে তার আগের মতো শেপ রিগেইন করতে চাইবে, ঠিক আছে? তো যদি স্প্রিংটাকে আগের মতো শেপ রিগেইন করতে হয় বা আগের লেন্থটাকে যদি অ্যাকুয়ার করতে হয় তাহলে স্প্রিংটাকে একটু ডান দিকে শিফট হতে হবে। তো ডান দিকে শিফট হবে তখনই যখন ব্লকটাকে সে ধাক্কা দিয়ে বি পয়েন্ট থেকে ও পয়েন্টে নিয়ে যাবে, ঠিক আছে কি না? তাহলে ব্লক যে ডান দিকে মুভ করছে এটা স্প্রিং ফোর্সের জন্যই মুভ করছে, বুঝা গেছে? তাহলে আমরা এখান থেকে এই এক্সপ্লেনেশন থেকে বুঝতে পারলাম যে স্প্রিং ফোর্স সবসময় ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে অ্যাক্ট করে, ঠিক আছে? স্প্রিংকে যদি তুমি এক্সটেন্ড করো তাহলে টুয়ার্ডস লেফট স্প্রিং ফোর্সটা অ্যাক্ট করবে, আর স্প্রিংটাকে যদি তুমি স্কুইজ করে দাও বা কম্প্রেস করে দাও তাহলে টুয়ার্ডস রাইট স্প্রিং ফোর্সটা অ্যাক্ট করবে। বিকজ তোমার কম্প্রেশনের সময় ডান দিকে তোমার থাকবে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, আর এক্সটেনশনের সময় বাঁ দিকে ইকুইলিব্রিয়াম পয়েন্ট থাকবে, দেখতে পাচ্ছ তোমরা ডায়াগ্রামে। তাহলে এটা অবশ্যই মনে রাখবে, এক্সটার্নাল ফোর্সের অপোজিটে স্প্রিং ফোর্স কাজ করে। তাহলে এক্সটার্নাল ফোর্সকে তুমি যদি অ্যাকশন হিসাবে ভাবো, স্প্রিং ফোর্সকে তুমি ভাবে রিঅ্যাকশন। এক্সটার্নাল ফোর্স তোমার ডিফর্মেশনকে বাড়াবে, আবার এক্সটার্নাল ফোর্স যদি বাড়ে তাহলে এই স্প্রিং ফোর্সটাও বাড়বে,
as per Newton's third law of motion. Now we can assume one relation between spring force and deformation in the spring. What will be the relation? From here we can see external force বাড়লে deformation বাড়ে, আবার external force বাড়লে spring force বাড়ে। তাহলে আমরা বলতে পারি এই ডিফরমেশন যদি বেড়ে যায় স্প্রিং এর তাহলে স্প্রিং ফোর্স বাড়বে, বলতে পারবো কি? x is directly proportional to F external, সবাই বুঝতে পারছো আশা করি। আবার স্প্রিং ফোর্স যেটা জেনারেট হবে সেটাও ডাইরেক্টলি প্রপোর্শনাল টু F external। দেখ, এক্সটার্নাল ফোর্স যদি তুই অ্যাপ্লাই না করিস তাহলে ডিফরমেশন হবে না, ডিফরমেশন না হলে স্প্রিং ফোর্স আসবে না। স্প্রিং ফোর্সের কাজ কি? স্প্রিং ফোর্সের কাজ হচ্ছে ডিফরমেশনকে কি করা? জিরো করা, যাতে বডি আগের জায়গায় আসতে পারে বা স্প্রিং ব্লক সিস্টেমটা যাতে তার আগের শেপটাকে রিগেইন করতে পারে। আগের শেপ বলতে যখন ফোর্স অ্যাপ্লাই করা হয়নি এই সিচুয়েশনটা, বুঝতে পেরেছ? তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি ডিফরমেশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এক্সটার্নাল ফোর্স, অলসো স্প্রিং ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এক্সটার্নাল ফোর্স। নাও you forget about external force, you try to find out the relation between deformation and spring force. From here we can say spring force is directly proportional to x। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে স্প্রিং ফোর্স is equal to one constant into x। Spring force is equal to one constant into x। Now you think about the direction, now you look at the diagram, what is the direction of spring force? Towards right, এটার বেলায় দেখো কম্প্রেশনের বেলায় towards right, আর কম্প্রেশনটা কোন দিকে? রাইট থেকে লেফটের দিকে। ভালো করে দেখে যে অ্যারোটা দেখিয়েছি রাইট থেকে লেফটের দিকে, তাহলে এই দুটো অপোজিট না? অপোজিট ডাইরেকশন আছে কি না? স্প্রিং ফোর্স আর কম্প্রেশন, স্প্রিং ফোর্স আর মানে ডিফরমেশন, এর মধ্যে যদি তোমার ডাইরেকশনটাকে ইম্পোজ করতে চাই এই রিলেশনের মধ্যে, তাহলে কি হবে? এখানে একটা মাইনাস সাইন দিতে হবে কি না? এখানে একটা মাইনাস সাইন, আদারওয়াইজ আমার এই রিলেশনটা ইন রেসপেক্ট অফ ম্যাগনিটিউড আর ডাইরেকশন ভ্যালিড হবে না, বুঝতে পারছো? এই কেটাকে বলা হচ্ছে তোমার ওই যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, এবং এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট অর স্প্রিং কনস্ট্যান্ট অফ দ্য স্প্রিং। ঠিক আছে, ফোর্স কনস্ট্যান্ট কেন বলা হচ্ছে? বিকজ এটা ফোর্সের ইকুয়েশনে আসছে এই কনস্ট্যান্টটা, এই জন্য এটাকে ফোর্স কনস্ট্যান্টও বলা হয়। ওকে, নাও ইউ সি, এটা মনে করো একটা ভার্টিক্যাল ওয়াল, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন ও তাকে আমি এখান থেকে ডিসপ্লেস করে এখানে নিয়ে গেছি। ঠিক আছে, এবার এক্সটার্নাল ফোর্সটাকে আমি জিরো করে দিয়েছি। আই হ্যাভ সেট এফ এক্সটার্নাল জিরো। ওকে, না হোয়াট উইল হ্যাপেন? স্প্রিংটা যখন এক্সটেন্ড হয়ে যাবে তখন উল্টা দিকে তো একটা স্প্রিং ফোর্স জেনারেট হবে, আর এক্সটেনশন হচ্ছে এদিকে। ঠিক আছে, তো এখান থেকে স্প্রিং কনস্ট্যান্ট যদি কে হয় তাহলে আমরা লিখতে পারবো এফ এস ইকুয়াল টু মাইনাস কে এক্স। ভালো করে দেখো, স্প্রিং ফোর্স একটা ভেরিয়েবল ফোর্স, ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট অথবা কম্পোনেন্ট অফ ফোর্স অ্যালং দ্য ডাইরেকশন অফ ডিসপ্লেসমেন্ট মাল্টিপ্লাইড বাই ডিসপ্লেসমেন্ট, এই যে ডেফিনেশন ওয়ার্কের, এটা ততক্ষণ অবধি ভ্যালিড থাকবে যতক্ষণ অবধি ফোর্সটা কি কনস্ট্যান্ট। যখন ফোর্স ভেরিয়েবল হয়ে যাবে তখন কিন্তু তোমাকে ক্যালকুলাস মেথড অ্যাপ্লাই করতে হবে। ফর দ্য স্মল ডিসপ্লেসমেন্ট dx of spring block system, we are going to assume that our spring force is constant. বুঝতে পেরেছো? Even though the spring force is depending on x displacement, but we are considering such a very small displacement for which spring force remains constant. Understood? তুমি মনে করো তোমার ডিসপ্লেসমেন্ট x থেকে x প্লাস dx পর্যন্ত ইনক্রিজ করেছো, তাহলে x এক্সটেনশনের জন্য যেটা স্প্রিং ফোর্স Fs ইকুয়াল টু মাইনাস কে এক্স, আর x প্লাস ডিএক্স এক্সটেনশনের জন্য যে আরেকটা স্প্রিং ফোর্স মাইনাস কে এক্স প্লাস ডিএক্স, এটাকে আসলে কি হওয়ার কথা ছিল? ডিফারেন্ট হওয়ার কথা ছিল, এটা থেকে ডিফারেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু এই ডিএক্সটা এত ছোট, তুমি এক্সের সঙ্গে যদি ডিএক্সটাকে অ্যাড করো
এক্সের সঙ্গে যদি ডিএক্সটাকে অ্যাড করো তাহলে এটা অলমোস্ট কার কাছাকাছি চলে আসে, এক্সের কাছাকাছি চলে আসে। অর্থাৎ এক্স আর এক্স প্লাস ডিএক্স নিয়ারলি ইকুয়াল, বিকজ ইউ নো ডিএক্স ইজ টেন্স টু জিরো। তোমরা জানো তো ডিএক্সটা জিরোর কাছাকাছি হয়। তাহলে কোনো জিনিস যেটা নাকি ভ্যানিশিংলি স্মল, এটাকে যদি আমি এক্সের সঙ্গে অ্যাড করি তাহলে অলমোস্ট আমি এক্সই পাবো, পাবো কি না, এক্সই পাবো। তাহলে স্প্রিংয়ের এক্স এক্সটেনশনের জন্য যা স্প্রিং ফোর্স, এক্স প্লাস ডিএক্স এক্সটেনশনের জন্য আমরা ধরতে পারি মোর অর লেস সেম স্প্রিং ফোর্স জেনারেট হবে স্প্রিংয়ের মধ্যে। ফর স্মল এক্সটেনশন ডিএক্স ইন দ্য স্প্রিং উই ক্যান রাইট work done by the spring force is equal to Fs multiplied by dx. Okay, now you put the value of Fs here. We will use this equation, not this one. এখানে কি হবে, মাইনাস কে এক্স ডিএক্স। টোটাল ওয়ার্ক ডান বাই দ্য স্প্রিং ফোর্স কি পাবে, তুমি দুই দিকে ইন্টিগ্রেশন করে দাও, মাইনাস কে, এটা কনস্ট্যান্ট, এটাকে বাইরে রেখে দাও, এটা বুঝতে পেরেছো? জিরো ডিসপ্লেসমেন্টের জন্য জিরো ওয়ার্ক, এক্স ডিসপ্লেসমেন্টের জন্য ডব্লিউএস ওয়ার্ক। ঠিক আছে, আচ্ছা তোমরা আমাকে বলতে পারো স্যার ওয়াই হ্যাভ ইউ অ্যাজিউমড ইন্টিগ্রেশন হিয়ার। এইরকম সিচুয়েশন যদি তোমার কাছে অ্যারাইজ হয়, ডিডব্লিউএস মানে স্মল ওয়ার্ক ডান বাই দ্য স্প্রিং ফোর্স, এখান থেকে যদি ডব্লিউএস মানে টোটাল ওয়ার্ক ডান বাই দ্য স্প্রিং ফোর্স বের করতে হয়, তোমার কাছে ইন্টিগ্রেশন ছাড়া কি আর কোনো রাস্তা আছে? হ্যাঁ, ইন্টিগ্রেশন ডিএক্স হচ্ছে এক্স, এরকম ইন্টিগ্রেশন ডিডব্লিউএস হবে ডব্লিউএস মানে টোটাল ওয়ার্ক ডান বাই দ্য স্প্রিং ফোর্স ফর টোটাল এক্সটেনশন এক্স। বুঝতে পেরেছ? মনে রাখবে ভেরিয়েবল ফোর্সের জন্য ওয়ার্ক বের করার সময় তোমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশনের কনসেপ্ট ইন্ট্রোডিউস করতে হবে। তো চলো এটা ফর্মুলা অ্যাপ্লাই করছি এখানে, মাইনাস কে, এটা কি হবে এক্স স্কোয়ার বাই টু মানে এক্সের পাওয়ার ওয়ান, এক্স স্কোয়ার ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান, জিরো টু এক্স। তাহলে এখানে কি আসছে, ডাব্লিউএস আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, মাইনাস কে, এই টুটাকে তুমি বাইরে বের করে নিতে পারো লিমিট বসানোর আগে, অথবা টুটাকে ভেতরে রাখতে পারো অ্যাজ পার ইয়োর চয়েস। এক্স স্কোয়ার বাই টু, এক্সের জায়গায় এক্স বসাবে, মাইনাস জিরো স্কোয়ার বাই টু। নাও উই ক্যান রাইট ডাব্লিউএস ইজ ইকুয়াল টু মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। এটা হচ্ছে কি ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স, ওয়ার্ক ডান বাই কি স্প্রিং ফোর্স। দেখেছিস অলরেডি নেগেটিভ চলে এসছে, স্প্রিং ফোর্স কোন দিকে, লেফটের দিকে না, টুয়ার্ডস লেফট এই ডায়াগ্রামে, আর তোমার এক্সটেনশন কোন দিকে, টুয়ার্ডস রাইট। তাহলে দুইটা অপোজিট ডাইরেকশনে আছে না, তাহলে ওয়ার্ক ডান কি হওয়ার কথা, মাইনাস হওয়ার কথা টোটাল ওয়ার্ক ডান। এটা হচ্ছে এফ এক্সটার্নাল, আর এটা হচ্ছে ব্লক, এটা হচ্ছে এমজি, আর তুমি এটাকে উপরের দিকে মুভ করাচ্ছ নাকি, তো তোমার স্প্রিং ফোর্স তো অ্যালং দ্য স্প্রিং কাজ করবে সবসময়, আর ডিসপ্লেসমেন্ট তোমার এটা হবে, হ্যাঁ হতে পারে, এটা একটা কেস আছে, হ্যাঁ এটা আমি এগ্রি করছি, এটা তোমার স্প্রিং ফোর্স এখানে পজিটিভ ওয়ার্ক তৈরি করবে। তো ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স উইল বি হিয়ার পজিটিভ, বাট ইন দিস সিচুয়েশন what will be the work done by the spring force এই সিচুয়েশনে, জেনারেল কেসে নেগেটিভ, এফ এক্সটার্নাল হবে মাইনাস এফ এস, হবে তো, বোঝার চেষ্টা করো। এফ এক্সটার্নাল কি হবে, মাইনাস এফ এস, তো অ্যাকশন ইকুয়াল টু মাইনাস রিঅ্যাকশন, ওকে। আচ্ছা মাইনাস এফ এস কি ছিল, মাইনাস কে এক্স ছিল কি না, তাহলে এটাকে আমি কি লিখতে পারি, এটা লিখতে। আচ্ছা তাহলে এফ এক্সটার্নাল ফোর্স মানে এক্সটার্নালি অ্যাপ্লাইড ফোর্স আর ডিফরমেশন মানে কম্প্রেশন বলো বা এক্সপানশন বলো, এই দুটার মধ্যে অ্যাঙ্গেল কত হবে, এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল কত হবে, দুইটা একই দিকে তো, ডায়াগ্রামটা একটু দেখো, ডায়াগ্রামটা একটু দেখো, টুয়ার্ডস রাইট হচ্ছে এক্সটার্নাল ফোর্স আর টুয়ার্ডস রাইট হচ্ছে এক্সটেনশন। যেহেতু এক্সটার্নাল ফোর্সটা ব্লকের ডিসপ্লেসমেন্টকে সাপোর্ট করছে, এই এক্সটার্নাল ফোর্সের জন্য ওয়ার্ক কী হবে, পজিটিভ ওয়ার্ক। এটা একটা লজিক, বা তুমি যদি এভাবে ক্যালকুলেশন করো এখানে কত আসবে, কস কত ডিগ্রি আসবে, 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি আসলে এখানে তো মাইনাস আসবেই না, তাহলে এটা কী হবে, পজিটিভ হবে। আবার তুমি বলতে পারো সিন্স, এটা লেখার পর বলতে পারো সিন্স
F external is equal to minus Fs, comma, work done by the external force will be equal to minus of work done by the spring force. Okay, this is equal to minus of minus half kx square. Okay, so ultimately what we are getting, plus half kx square. বুঝা গেছে? গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে যখন কোনো কাজ করা হবে তখন যার উপর কাজ করা হচ্ছে ওই কাজটা তার পটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হবে তার মধ্যে, ঠিক আছে? তাহলে ওই ধরনের পটেনশিয়াল এনার্জিকে বলা হবে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি কোনো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের উপর কাজ করা হয় তখন ওই ওয়ার্কটা ওই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে পটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হবে এবং ওই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের যে পটেনশিয়াল এনার্জি তুমি পাবে সেটাকে বলা হবে ম্যাগনেটিক পটেনশিয়াল এনার্জি। ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনো একটা ইলেকট্রিক চার্জের উপর যখন কাজ করা হবে তখন ওই ওয়ার্কটা ওই চার্জের মধ্যে পটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর থাকবে এবং ওই পটেনশিয়াল এনার্জিকে বলা হবে ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল এনার্জি। বুঝা গেছে? তাহলে কোন অবস্থায় অবজেক্টের উপর কাজ করা হচ্ছে ওই অবস্থার উপর ডিপেন্ড করে আমরা পটেনশিয়াল এনার্জি ডিফারেন্ট নেম আমরা প্রোভাইড করব। বুঝতে পেরেছ? এই সিচুয়েশনে যেহেতু স্প্রিং ফোর্স ইনভলভ আছে তো পটেনশিয়াল এনার্জি স্টোরড ইন দ্য এক্সটেন্ডেড অর কম্প্রেসড স্প্রিং তোমার কি হবে, ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি হিসেবে ধরা হবে এই পটেনশিয়াল এনার্জিকে, ঠিক আছে? সো ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি স্টোরড ইন দ্য এক্সটেন্ডেড অর কম্প্রেসড অর ইউ ক্যান সে ডিফর্মড স্প্রিং ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান ডিউরিং ডিফরমেশন এবং এই ওয়ার্ক ডানটা হবে অন দ্য স্প্রিং ব্লক সিস্টেম। ঠিক আছে? বুঝতে পারছো? ডিউরিং ডিফরমেশন অফ দ্য স্প্রিং। আচ্ছা, তাহলে এটা কি পাচ্ছি আমরা, হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এটাকে আমরা পাবো পটেনশিয়াল এনার্জি ইউ। আন্ডারস্টুড? বুঝতে পেরেছ? হ্যাঁ, এবার একটা দেখো, এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, নিউমারিক্যাল জয়েন্টে কি করে আসতে পারে। তুমি তো এই এটা ডিরাইভ করার সময় ইনিশিয়াল ডিফরমেশনকে কত ধরেছো, 0 ধরেছো না? তুমি তো প্রথমে কনসিডার করেছিলে ব্লকটা কোথায় আছে, ইকুইলিব্রিয়ামে আছে, তারপর তুমি তাকে ডিসপ্লেস করেছো ব্লকটাকে এক্স ডিস্টেন্সে, যাতে স্প্রিংয়ের মধ্যে এক্সটেনশন কত আছে, এক্স আসে। তোমাকে একটা স্পেশাল কেস বললো এবার যে তুমি স্প্রিং ব্লক সিস্টেমকে ডিসপ্লেস করেছো বা স্প্রিংকে এক্সটেন্ড করেছো এক্সআই থেকে এক্সএফ পর্যন্ত। মানে তুমি যখন ফোর্স অ্যাপ্লাই করেছো তার আগেই স্প্রিংয়ের মধ্যে এক্সটেনশন ছিল এক্সআই। কেন ছিল এক্সআই? এটা নিশ্চয়ই অন্য আরেকটা ফোর্সের জন্য হয়েছে। ওই আরেকটা ফোর্স কী ছিল এটা তোমার দেখার দরকার নেই, তোমার বের করতে হবে ওয়ার্ক ডান আর ওই স্প্রিংটার মধ্যে এক্সটার্নাল ফোর্সের জন্য অর্থাৎ এক্সআই থেকে এক্সএফ ডিসপ্লেসমেন্টের জন্য কতটুকু পটেনশিয়াল এনার্জি স্টোর হয়েছে এটাও বের করতে হবে। তাহলে ওয়ার্ক ডানটা ক্যালকুলেট করার পর যে রেজাল্ট আসবে সেটাই পটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হবে। তোমাকে যদি বলা হয় পটেনশিয়াল এনার্জি বের করো, তুমি ওয়ার্ক ডানই ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করে লাস্টে লিখে দেবে যে পটেনশিয়াল এনার্জি স্টোরড ইন দ্য স্প্রিং হবে এটা, এই যত ওয়ার্ক ডান বেরোবে তত। ঠিক আছে? তো এটার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে লিখতে হবে ওয়ার্ক ডান অন দ্য স্প্রিং ব্লক সিস্টেম, this will be equal to half k xf square minus half k xi square, এটা লিখতে হবে। এবার তুমি যদি বলতে চাও স্যার এটা কি করে এসছে স্প্রিং ফোর্সের জন্য, তুমি যে ওয়ার্কটা ক্যালকুলেট করেছিলে DWS, এটা কি ছিল, মাইনাস কে এক্স ডিএক্স ছিল কি না, ছিল তো। এবার এদিকে তুমি ইন্টিগ্রেশন করো আর এদিকে লিমিট বসিয়ে দাও। এখানে কি ছিল রে, আগে 0 ছিল না, এখানে হবে এটা xi, বাস এতটুকু ডিফারেন্স।
এক্স আই থেকে এক্স এফ। তুমি দেখো ইন্টিগ্রেশন করে দেখো, লিমিট বসিয়ে দেখো এটা আসে কিনা, মাইনাস আসবে আর কি একটা। এটা তো আমি লিখেছি এক্সটার্নাল ফোর্সের জন্য, এক্সটার্নাল ফোর্সের জন্য ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স। আমি স্প্রিং ফোর্সের জন্য বের করছি, স্প্রিং ফোর্সের জন্য ওয়ার্ক বের করে তাকে মাইনাস দিয়ে ইন্টু করলেই এক্সটার্নাল ফোর্সের জন্য ওয়ার্ক বেরোবে। ঠিক আছে তো, বুঝতে পেরেছ? তাহলে চলো এটা আমি দেখাই তোমাদেরকে। ডাব্লিউএসটা কত হচ্ছে, ওয়ার্ক ডান বাই দ্য স্প্রিং ফোর্স, এটা হচ্ছে তোমাদের এই যে মাইনাস কে, আর এটা কি হবে এক্স ডিএক্স মানে এক্স স্কোয়ার বাই টু। এক্স স্কোয়ার বাই টু কী করে আসছে, এখানে পাওয়ার 1, ইন্টিগ্রেশন করলে পাওয়ার 1 বেড়ে যায়, জানো তোমরা নিশ্চয়ই। এখানে যখন তুমি লিমিট বসাবে এক্স আই থেকে এক্স এফ, তখন লিমিট বসানোর পর তুমি কি পাবে, তুমি আলটিমেট এক্সপ্রেশন পাবে মাইনাস হাফ কে এক্স এফ স্কোয়ার মাইনাস এক্স আই স্কোয়ার। তো এখান থেকে যদি তুমি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে এই এক্সপ্রেশন পাবে কিনা দেখো, বুঝতে পেরেছ? তাহলে জয়েন্টে যদি কোশ্চেন আসে নিটে, তাহলে এটার উপর বেস করে কোশ্চেন আসতে পারে। ডাইরেক্ট তোমার হাফ কে এক্স স্কোয়ার এটা দিয়ে কোশ্চেন আসবে না, এটা দিয়ে স্কুল এক্সামে আসতে পারে কোশ্চেন, বুঝতে পেরেছ? এফ এস ভার্সেস এক্স গ্রাফ আঁকবে, এফ এক্সটার্নাল ভার্সেস এক্স গ্রাফ আঁকবে, আর পটেনশিয়াল এনার্জি ভার্সেস এক্স গ্রাফ আঁকবে। এই তিনটা জিনিস বলো, তোমরা বলো একটা একটা করে কি হবে। দেখো ইকুয়েশন লিখছি, ঠিক আছে, ইকুয়েশন লিখছি আমি জানি স্প্রিং ফোর্স কি হচ্ছে মাইনাস কে এক্স, আর এটা কি কনস্ট্যান্ট। তাহলে এটাকে আমি কোন ইকুয়েশনের সঙ্গে, কোন জেনারেল ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করতে পারি? যদি আমি ভুল না হয়ে থাকি তাহলে হবে ওয়াই ইকুয়াল টু এম এক্স, হবে কিনা বলো? ওয়াই এর এফ এস এর জায়গায় ওয়াই, আর ডিসপ্লেসমেন্ট এক্স এর জায়গায় তো এক্স হবে, বুঝতে পারছো? হ্যাঁ, আর মাইনাস কেটা হচ্ছে স্লোপ, মাইনাস কেটা কি হচ্ছে স্লোপ। এই যে মাইনাস কে পুরোটা, এটা হচ্ছে এই যে স্লোপটা। তাহলে স্লোপ তো নেগেটিভ আসছে না, আর গ্রাফটা স্ট্রেট লাইন হবে, এফ এস ভার্সেস এক্স গ্রাফ স্ট্রেট লাইন হবে, এতটুকু কনফার্ম। আর গ্রাফটা নিচের দিকে যায়, এইভাবে নামবে নিচের দিকে, কেন? বিকজ স্লোপটা নেগেটিভ। তাহলে দেখো তো আমি আঁকছি, তোমরা না বুঝতে পারলে আমাকে বলবে। এটা হচ্ছে এফ এস আর এটা হচ্ছে এক্স। তাহলে আচ্ছা ইন্টারসেপ্ট কী হবে এখানে? অন ওয়াই এক্সিস জিরো না, প্লাস সি, এখানে কিছু নেই মানে জিরো, ইন্টারসেপ্ট অন ওয়াই এক্সিস ইট উইল বি জিরো। তাহলে গ্রাফটা কোথা থেকে শুরু হবে আমাকে বলো? ভেরি গুড, অরিজিন থেকে শুরু হয়ে এই হবে গ্রাফটা। তুমি চাইলে এটাকে এক্সটেন্ড করতে পারো উল্টা দিকে, কোনো অসুবিধা নেই। আমাদের কাছে যদি এই গ্রাফের ইউজফুলনেস না থাকে তাহলে আমরা স্টাডি করবো কেন? দেখো এই গ্রাফ থেকে কি করা যায়, হোয়াট ইজ দ্য ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ দিস গ্রাফ, কে বলতে পারবে আমাকে? ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ দিস গ্রাফ, এই গ্রাফ থেকে আমরা কি এমন জিনিস আছে যে জিনিস সম্বন্ধে আইডিয়া পেতে পারি, বলো? হ্যাঁ হয়ে গেল। এটা কি হবে? এই শেডেড পোর্শন এই এরিয়াটা কি লিখবো এখানে? কি লিখবো? কিসে কে ওয়ার্ক করছে? কে ওয়ার্ক করছে? হ্যাঁ, তুমি কি করে বুঝলে ওয়ার্ক ডান বাই দ্য এক্সটার্নাল ফোর্স এটা হবে? উপরে কি লেখা আছে? উপরে কি লেখা আছে? উপরে এখানে কি লেখা আছে? তাহলে কি হবে? আরেকটা জিনিস, নেগেটিভ হবে ওয়ার্ক না পজিটিভ হবে? ফোর্সটা নেগেটিভ না, তাহলে না তুমি দেখো এই কোয়াড্রেন্টে এফ এসটা কি আসছে নেগেটিভ, আর এক্সটা কি আসছে পজিটিভ। তুমি ম্যাগনিটিউডের কথা ভুলে যাও আপাতত, তুমি ম্যাগনিটিউড বললে তো আমার কাছে আর কোনো কোশ্চেন থাকবে না, তুমি ম্যাগনিটিউড বলবে না। তুমি যেভাবে আমরা ওয়ার্ক ক্যালকুলেট করতে পারি, এই যে এফ এর ক্যালকুলেট ভ্যালু কোথা থেকে পাবে? এখান থেকে পাবে তো। এটা কি আমাকে বলো, এটা কি? এটা হচ্ছে, এটা মনে করো এক্স এম মানে ম্যাক্সিমাম ভ্যালু অফ ডিসপ্লেসমেন্ট, যেই ডিসপ্লেসমেন্ট পর্যন্ত আমাকে বলেছে ওয়ার্ক বের করতে। এই ম্যাক্সিমাম ভ্যালু অফ ডিসপ্লেসমেন্টের করসপন্ডিং যে স্প্রিং ফোর্স এটা হচ্ছে এটা মাইনাস এফ এস, ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এই ডিসপ্লেসমেন্টের জন্য স্প্রিং ফোর্স দ্বারা ওয়ার্ক হবে এটা। তাহলে এটা যখন ক্যালকুলেট করবে তখন হাফ কে এক্স স্কোয়ার লিখে সামনে একটা মাইনাস দিতে হবে, মাইনাস দিতে হবে, বুঝতে পেরেছো? তাহলে এটা কি মাইনাস কে এক্স তো নাকি? মানে এফ এস এর ভ্যালুটা কত? কে এক্স, আর মাইনাসটা সামনে আসছে জেনে। আচ্ছা এই ট্রায়াঙ্গেলের এরিয়া কি হবে? ফর্মুলা হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এটা কি আসবে? হাফ ইন্টু বেস কত হবে বলো? বেস এটা
এটা নিয়ে আচ্ছা একটা জিনিস আমি ভুল করেছি, এটা কি হবে, এটা তো এটার করসপন্ডিং ডিসপ্লেসমেন্ট, এটা এক্সএম হবে, ঠিক আছে। হাফ ইন্টু বেস কত হবে বলো, এক্সএম, আর হাইট কত, হাইট এটা না কিরে, এই জায়গাটা হাইট, তো হাইট বসাই এখান থেকে মাইনাস কে এক্সএম, তাহলে কি আছে মাইনাস হাফ কে এক্সএম স্কোয়ার। আরে এটা কি রে, এটা ওয়ার্ক ডান বাই দ্য স্প্রিং ফোর্স না রে, বুঝা গেছে। তাহলে এফএস ভার্সেস এক্স গ্রাফ দিল, দিয়ে বললো তোমাকে ওয়ার্ক ডান বাই দ্য এক্সটার্নাল ফোর্স বের করো, তাহলে তুমি কি করবে, তুমি মাইনাসের জায়গায় কি লিখবে, এখানে প্লাস লিখে দেবে, শেষ। এফ এক্সটার্নাল ভার্সেস এক্স গ্রাফ বলো, ইকুয়েশন বলো আগে, ইকুয়েশন না হলে হবে না। এফ এক্সটার্নাল ইকুয়াল টু মাইনাস এফ এস ইজ ইকুয়াল টু মাইনাস অফ মাইনাস কে এক্স ইজ ইকুয়াল টু কে এক্স। কম্পেয়ার করো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, স্লোপ হবে স্প্রিং কনস্ট্যান্ট, বুঝা গেছে। জেনারেল ইকুয়েশন অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, স্লোপ পজিটিভ, গ্রাফ উপরের দিকে উঠবে, বাস। তাহলে এটা কি হবে, এইভাবে আগের মতো তুমি এই গ্রাফের এরিয়া থেকে ওয়ার্ক ডান বাই দ্য এক্সটার্নাল ফোর্স বেরবে, তাহলে এটা ডাইরেক্ট লিখে ফেলছি আমি, আগে তো এক্সপ্লেন করেছি অলরেডি, ওয়ার্ক ডান বাই দ্য এক্সটার্নাল ফোর্স মিনস ডাব্লিউ এক্সটার্নাল, বাস হয়ে গেছে, বুঝতে পারছো। এফ এক্সটার্নাল কে এক্স, তাহলে তুমি যদি এটার এরিয়া ক্যালকুলেট করতে চাও, এরিয়া তো এটা ট্রায়াঙ্গেল, হাফ ইন্টু বেস কত এক্সএম ইন্টু কে এক্সএম, আন্ডারস্টুড। তো হাফ ইন্টু কে ইন্টু এক্সএম স্কোয়ার, দিস ইজ ইকুয়াল টু potential energy stored in the spring block system during the deformation. এটা হচ্ছে স্প্রিং এ, এটা হচ্ছে স্প্রিং বি, এটা হচ্ছে এফ এক্সটার্নাল। কোশ্চেন ইজ হুইচ স্প্রিং হ্যাজ মোর স্ট্রেংথ অ্যান্ড হোয়াই। তুমি আমাকে হয়তো বা জিজ্ঞেস করতে পারছো স্যার স্ট্রেংথ বলতে কি বোঝাচ্ছে এখানে, তুমি যদি আমাকে এটা বলো যে স্ট্রেংথ বলতে কি বোঝাচ্ছে, তাহলে এটার অ্যান্সার হবে দ্য স্প্রিং হুইচ হ্যাজ মোর স্প্রিং কনস্ট্যান্ট উইল পজেস মোর স্ট্রেংথ। এবার বলো, তোমাকে এন্ড দিয়ে দিয়েছি, তুমি এইভাবে বলছো না, গুড ট্রিক, হ্যাঁ ট্রিকটা ভালো আছে, ট্রিকটা ভালো আছে, কিন্তু আমি এটা অন্যভাবেও এক্সপ্লেন করতে পারি। যেই স্প্রিং যত কম এক্সটেনশন শো করবে পার্টিকুলার একটা ফোর্সের জন্য, সেই স্প্রিংয়ের স্ট্রেংথ বেশি হবে, ঠিক আছে কি না। আচ্ছা দেখ, স্লোপ দিয়ে আমি এক্সপ্লেন করছি, দেখ এদিকে দেখ, এটা মনে কর থিটা বি অ্যাঙ্গেল, এটা মনে কর থিটা এ, তাহলে দেখতো এখান থেকে থিটা বি গ্রেটার দেন থিটা এ, দুই দিকে তুমি টেন ইউজ করো, টেন থিটা বি গ্রেটার দেন টেন থিটা এ, তো স্লোপ of what, f external versus x graph for b, spring b is greater than that of spring a। তাহলে এইবার তুমি একটু খেয়াল করো, এর আগে যে আমি ইকুয়েশনটা লিখেছিলাম f external is equal to kx, এটাকে আমি লিখে কম্পেয়ার করেছিলাম y equal to mx এর সঙ্গে। mটা কি, mটা হচ্ছে tan থিটা, দ্যাট ইজ স্লোপ। ভালো করে দেখ, যার স্লোপ বেশি তার জন্য ফোর্স কনস্ট্যান্ট বেশি হবে, তাহলে আমি কি বলতে পারি, ফোর্স কনস্ট্যান্ট অর স্প্রিং কনস্ট্যান্ট অফ বি, অথবা স্প্রিং কনস্ট্যান্ট অফ দ্য ম্যাটেরিয়াল ইউজ টু প্রিপেয়ার দ্য স্প্রিং বি ইজ গ্রেটার দেন দ্যাট অফ দ্য ম্যাটেরিয়াল ইউজড টু প্রিপেয়ার দ্য স্প্রিং এ। আন্ডারস্টুড এভরিবডি? ফ্রম হিয়ার উই ক্যান রাইট strength of spring B greater than strength of spring A, ওকে। এই স্প্রিংকে তুমি দুই টুকরা করেছ, 1/3 of the total length of original spring having spring constant
কে তোমাকে বলেছে এই পার্টের স্প্রিং কনস্ট্যান্ট বের করতে। এই যে কেটা ছিল এটা টোটাল স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট ছিল, টোটাল স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট। এবার বলেছে এইটার স্প্রিং কনস্ট্যান্ট K1 কোশ্চেন মার্ক। এই টুকরাটার স্প্রিং কনস্ট্যান্ট বের করো, করে এই দুইটা রেশিও বের করো, এই দুইটা রেশিও বের করো। কনসেপ্টটা হচ্ছে স্প্রিংকে আইডিয়াল স্প্রিং হিসেবে তুমি ভাববে, বিবেচনা করবে। অর্থাৎ স্প্রিং এর মাস নেই, মাসলেস স্প্রিং। তোমাদের সিলেবাসে মাসলেস স্প্রিং আছে, মাসলেস স্প্রিংকে তুমি স্ট্রিং এর মতো কনসিডার করতে পারো। স্ট্রিংকে এখানে বেঁধে এখানে যদি তুমি এই জায়গায় যদি তুমি এটাকে টানো এক্সটার্নাল ফোর্স দিয়ে, তাহলে এই পয়েন্টে টেনশন যদি টি হয়, এই পয়েন্টে কি হবে টেনশন টি, দুই দিকেই টেনশন টি হবে, এই পয়েন্টে দুই দিকে টেনশন টি হবে। জানি তো আমি at each and every point on the string tension will remain same on either directions, সেম। তো এই কনসেপ্টটাই এখানে অ্যাপ্লাই করব, এই কনসেপ্টটা আমি এখানে অ্যাপ্লাই করব। মনে করো এই স্প্রিংটাকে একদম টান করে রাখা আছে, টাইট, ঠিক আছে? তো তার মধ্যে একটা স্প্রিং ফোর্স জেনারেট হয়েছে, এই স্প্রিং ফোর্সটা হচ্ছে Fs। এই স্প্রিং ফোর্সটা কত বলো, স্প্রিং ফোর্সটা কত? Fs। ওকে, সো লেট Fs be the spring force। generated in the spring। ওকে, আন্ডারস্টুড। এইবার এই স্প্রিং ফোর্সের জন্য আমি ধরে নিচ্ছি টোটাল যে এক্সটেনশন পুরোটা স্প্রিং এর মধ্যে হতে পারে সেটা হচ্ছে x ইকুয়াল টু টোটাল এক্সটেনশন ইন দ্য হোল স্প্রিং। ওকে, আমি এখানে লিখছি এটার K1 বের করতে হবে, K2 বের করতে হবে। কোশ্চেনের মধ্যে কি ছিল, এই পার্টের লেন্থ কত ছিল? টোটাল লেন্থের 1/3। এই পার্টের লেন্থ তাহলে কত হবে? 2/3। তাহলে টোটাল এক্সটেনশন ইন দ্য স্প্রিং যদি x হয়, তাহলে এই পার্টের এক্সটেনশন কত হবে? এই পার্টের এক্সটেনশন হবে 1/3 অফ টোটাল এক্সটেনশন। এই পার্টের এক্সটেনশন কত হবে? 2/3 অফ টোটাল এক্সটেনশন, ঠিক আছে? 2/3 অফ টোটাল এক্সটেনশন। তাহলে এইখানে যে স্প্রিং ফোর্স তৈরি হবে সেই স্প্রিং ফোর্সটা কিন্তু Fs থাকবে। যেই আমি স্ট্রিং এর কনসেপ্ট দিয়ে তোমাদেরকে বুঝিয়েছিলাম, সব জায়গায় টেনশন সমান, এরকমভাবে একটা আইডিয়াল স্প্রিং যদি হয় তার সব জায়গায় কি হবে? টেনশন সমান হবে। তাহলে এখানে কি হবে? স্প্রিং ফোর্স Fs, এখানেও স্প্রিং ফোর্স কি হবে? Fs। এখানে যে স্প্রিং কনস্ট্যান্টটা কাজ করবে এটা হবে Fs ইকুয়াল টু মাইনাস K1 x1। আর আমি যদি টোটাল স্প্রিং এর কথা কনসিডার করি তাহলে এটা হবে মাইনাস Kx। এটা এখানে পুট করে দিই, মাইনাস Kx ইকুয়াল টু মাইনাস K1 x1। মাইনাস মাইনাস ক্যান্সেল, x1 এর ভ্যালু এখান থেকে পুট করো, Kx ইকুয়াল টু K1 মাল্টিপ্লাইড বাই x/3। x দুদিক থেকে ক্যান্সেল করে দাও, তাহলে দেখো K1 ইজ ইকুয়াল টু 3K হয়ে গেল। Similarly you can also find out the force constant of this bigger part। এটা হবে 2/3 অফ x। তাহলে এখানে আবার এটার মতো করে লিখব, Fs ইজ ইকুয়াল টু মাইনাস K2 x2। এবার টোটাল স্প্রিং এর কথা যদি কনসিডার করো তাহলে তুমি পাবে মাইনাস Kx ইকুয়াল টু মাইনাস K2 x2। তাহলে এখান থেকে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে থাকবে তোমার Kx হচ্ছে K2, x2 এর ভ্যালু কত? x2 এর ভ্যালু এই যে 2/3x, x ক্যান্সেল হয়ে যাবে, থাকবে K2 হচ্ছে 3K/2। এটাও হয়ে গেল। তো আলটিমেটলি আমি রেশিও বের করব, দেখো K1/K2 হবে 3K/2, দ্যাট ইজ 2:1। বোর্ডের সিলেবাস বলো, জয়েন্টের সিলেবাস বলো, 3 ধরনের ভেরিয়েবল ফোর্স হতে পারে। এর মধ্যে একটা আমি আজকে করে দিয়েছি, ইফ F ইজ ইকুয়াল টু ফাংশন অফ x, দেন ওয়ার্ক হচ্ছে তোমার W ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন Fx dx, x1 থেকে x2। আরেকটা কেস আমরা নেক্সট দিন পড়ব, if F is a function of velocity then what will be the work হচ্ছে force dot displacement। কিন্তু
এখানে তো নিউমেরিক্যাল করা যাবে না, ফোর্সের মধ্যে ভেলোসিটি আছে, তাহলে এটাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে এটা আমরা নেক্সট দিন আলোচনা করব। 3 নাম্বার, ইফ এফ ইজ এ ফাংশন অফ টাইম দেন ওয়ার্ক কি হবে? এটাও আমরা নেক্সট দিন আলোচনা করব। এই দুইটা কিন্তু স্পেশালি ফর জেইই আর নিটের জন্য আমরা পড়ব। কিছু এটার উপর হোমওয়ার্ক লিখে রাখ। নাম্বার 1, গিভেন বডির মাস হচ্ছে 2 কেজি। হ্যাঁ, বডির মাস 2 কেজি। ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে সে 4 মিটার পার সেকেন্ড, এন্টার্স a region of rough surface, এটা xi equal to 0.1 মিটার থেকে ঘষতে ঘষতে সে কোথায় গেল? xf is equal to 2.01 মিটার পর্যন্ত গেল। আর বলল যে রিটার্ডিং ফোর্স ইউ ক্যান অ্যাজিউম ইট অ্যাজ ফ্রিকশনাল ফোর্স। রিটার্ডিং ফোর্স বলল -k/x, যেখানে x এর ভ্যালু 0.1 থেকে বড়, 2.01 থেকে ছোট, এগুলি সব মিটারে থাকবে। আর সেম ফ্রিকশনাল ফোর্সটা 0 হবে যখন x এর ভ্যালু 0.1 মিটার থেকে ছোট অ্যান্ড 2.01 মিটার থেকে বড়। ঠিক আছে, টেক ফোর্স কনস্ট্যান্ট k ইজ ইকুয়াল টু 0.5 জোল, এটা বলে দিয়েছে কোশ্চেনে। ওয়ার্ক ডান বাই দ্য রিটার্ডিং ফোর্স FR, এটা হচ্ছে রোমান 1, এটা বের করো। 2 নাম্বার, ফাইনাল কাইনেটিক এনার্জি বের করো। ফাইনাল কাইনেটিক এনার্জি, যদিও কাইনেটিক এনার্জি আমি এক্সপ্লেন করিনি, কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন হচ্ছে 1/2 mv², এটা ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি। আর ওয়ার্ক এনার্জি থিওরেম একটা আছে, এটা আমি পড়াবো নেক্সট দিন। ওয়ার্ক ডান হচ্ছে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। এই কনসেপ্টটা ইউজ করে আর এই ফর্মুলা কাইনেটিক এনার্জির ইউজ করে তোমরা চেষ্টা করবে ফাইনাল কাইনেটিক এনার্জি বের করার। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এটা এনসিইআরটি থেকে নেওয়া হয়েছে। এনসিইআরটির কোশ্চেনগুলি সাধারণত নিটে চলে আসে। যে ফোর্স দিয়ে দিয়েছে তোমার, দেখো এখানে a + bx x on a particle in the x direction, এটা দিয়েছে। a and b are constants। এবার বলেছে তোমাকে ওয়ার্ক ডান বের করো ফর x = d, তো একদম ইজি। 3 নাম্বার, তোমাকে দিয়েছে f = 7 - 2x + 3x², ফোর্স দিয়ে দিয়েছে। তোমাকে বলেছে ওয়ার্ক ডান বের করো x = 1 মিটার টু x = 4 মিটার। ফোর্স ডিসপ্লেসমেন্ট গ্রাফ থেকে আমি কি পাই? ফোর্স ডিসপ্লেসমেন্ট গ্রাফের এরিয়া থেকে ওয়ার্ক পাই। এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে তোমার 2 নিউটন। এটার ভ্যালু দেওয়া নেই, বারবার বলছি এটার ভ্যালু দেওয়া নেই। তোমাকে বলেছে ফাইন্ড ওয়ার্ক ডান এট x = 2 মিটার, এটা মিটারে আসবে, এটা নিউটনে আসবে। ঠিক আছে, বলেছে এরকম গিয়ে এরকম হয়েছে গ্রাফ। এটা হচ্ছে তোমার 1 মিটার, এটা হচ্ছে তোমার 2 মিটার, 3, এটা মিটারে আছে, 1 নিউটন, 2 নিউটন।
তোমাকে বলেছে এখানে ওয়ার্ক ডান বের করো x = 1 থেকে x = 3 মিটার পর্যন্ত। বোঝা গেছে?